নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত আবারও আজ চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়তে। তো শেষ পর্যন্ত বিজেপি ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এলো। সোফার 293 এর মধ্যে 207টিতে জিতেছে, আর টিএমসি জিতেছে 80টি, কংগ্রেস 2টি, হুমায়ুনের পার্টি 2টি এবং বামফ্রন্ট 1টি এবং আইএসএফ 1টি। এই হচ্ছে 293টি আসনে। আর ফলতাতে 21শে মে ভোট হবে, কারণ এর আগে 29শে এপ্রিল দ্বিতীয় দফায় এই ফলতায় যে ভোটটি হয়েছিল তাতে প্রচুর কারচুপি হয়েছে বলে ইলেকশন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করেছে এবং রিপোল ধার্য করেছে 21শে মে। 22 বা 23 সম্ভবত রেজাল্ট হবে। তো সে বিষয়ে আমি যাচ্ছি না। ইলেকশন হয়ে যাওয়ার 48 ঘন্টা পরেও মমতা ব্যানার্জি যখন রেজাল্টের 48 ঘন্টার বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন পদত্যাগপত্র দিলেন না গভর্নরের কাছে, সো গভর্নর যিনি আছেন ওয়েস্ট বেঙ্গলের, তিনি শেষ পর্যন্ত কনস্টিটিউশন বাইন্ডিংসের উপর বেস করে যতদূর আমার মনে পড়ছে 174 ধারার বি এর বলবশত পুরো 2021-এর যে বিধানসভাকে ডিসলভ করে দিল। তার ফলে মমতার আর মুখ্যমন্ত্রিত্ব তিনি ছাড়ুন বা না ছাড়ুন, তিনি এখন ফরমার চিফ মিনিস্টার হয়ে গেল। তো এই যে এই পিসি 15 বছর ক্ষমতার এত কাছাকাছি থেকে একটা লোভী, একটা পিসি এবং ভাইপো লোভী, বাটপার, আর কি বিশেষণ দেব আমি ভেবে পাচ্ছি না। মানে মানুষ যে এত পাওয়ার হাংরি হয়, মমতাকে দেখলে, অভিষেককে না দেখলে আমরা বুঝতে পারতাম না। কাল তৃণমূল যখন প্রেস কনফারেন্স করেছিল কালীঘাটে মমতার বাড়িতে, প্রেস কনফারেন্সের পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে মমতা বলেছে, কেন আমি ছাড়ব, আমি তো হারিনি। চিন্তা করুন, ভবানীপুরের নিজের জায়গায় তিনি 15,105টি ভোটে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছে। তার আগে 2021-এ 1956 ভোটে নন্দীগ্রামে পরাজিত হয়েছে। পরপর 2টি ইলেকশনে মমতা ব্যানার্জি শুভেন্দুর কাছে হার স্বীকার করল। আর এই প্রচণ্ড বহুমত, মানুষের ধিক্কার মমতার প্রতি, টিএমসির গুন্ডামির প্রতি, বেকারত্ব, মহিলা সুরক্ষা, তারপরে চাকরি চোর, ওকে ডিএ দিতে ব্যর্থ। তো এরকম একটি সরকারকে আর পশ্চিমবঙ্গবাসী চাচ্ছিল না। সেই সাথে মুসলমান প্রীতি, মাইনরিটি অ্যাপিসমেন্ট, যেই কারণে মানুষ, বিশেষ করে হিন্দু সনাতনী বাঙালিরা একত্রিত হয়ে এবার ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, বিজেপিকে চুনেছে। তো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কালকে এই যে তার আগে যে প্রেস ব্রিফিংটি দিল মমতাই ছিল, তার পাশে একদিকে ছিল ভাইপো অভিষেক ব্যানার্জি, আরেক পাশে ছিল ফিরহাদ হাকিম, তারপরে শোভনদেব চ্যাটার্জি, তারপরে ছিল যতদূর মনে পড়ছে চন্দ্রিমা ভট্টাচার্য, আরও মনে হয় 1-2জন ছিলেন আমার, ডেরেক ওবেরয়, এরাই ছিলেন মূলত। তো যাই হোক, যেটি বলছিলাম, তো সেখানে মমতার
এক প্রলাপ। আমরা তো হারিনি, আমাদেরকে হারিয়ে দিয়েছে। ইলেকশন কমিশন এই করেছে, ভোট দিতে দেয়নি, 100 কেন্দ্রে কারচুপি ঘটেছে, 100টা কেন্দ্রে গণনায় কারচুপি ঘটেছে, বিভিন্ন রকমের ইয়ে। তো কি বলেছে একটু ছোট্ট করে শুনে নিই, এই ইলেকশন কমিশনের এগেনস্টে কি বলেছে একটু ছোট্ট করে শুনে নিই, তারপরে আসছি। উপস্থিত হয়েছেন সেই কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। 100 সিট জোর এবং করে আমি লুট করা সরি হয়েছে। টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে ঢুকিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন তার দুদিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মরাল ভেঙে যায়, বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, এই যে শুনুন আমাদের এবার। লক্ষ্য হচ্ছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন বুঝুন, ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। আমার যতদূর মনে হয় জ্ঞানত অবস্থায় আমি আমার প্রায় 1990 থেকে পশ্চিমবঙ্গের ইলেকশন ফলো করছি এবং আমি বুঝতে পারি, আমার মনে হয় এবারই প্রথম সবথেকে ভালো একটা ফেয়ার ইলেকশন হলো। 2011-তে হয়েছে, তারই কারণে কিন্তু মমতা সিপিএমকে হারিয়ে ক্ষমতায় এসেছিল। তার থেকেও কিন্তু এবার সত্যি খুব ভালো হয়েছে। এবং সত্যি কথা বলতে এতটা পুরো ভোট যজ্ঞে 2 ফেসে ভোট হয়েছে এবং একটা মায়ের কোল খালি হয়নি, একটা লাশ পড়েনি। যা লাশ পড়েছে 2-3টে, সব ভোটের রেজাল্ট বেরোয়ার পরে, 4 মে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে এগুলো হয়েছে। এবং এর মূল কিন্তু তৃণমূলের আক্রোশ এবং বিজেপির যারা কার্যকর্তা রয়েছে তারাই কিন্তু মৃত্যুবরণ করেছেন, তারাই কিন্তু আক্রান্ত হয়েছে। কাজেই ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে তারা শুধু এসআইআর করে ক্ষান্ত থাকেনি, তারা ল অ্যান্ড অর্ডার এনেছে। মমতার এত খুব কি, তিনি এখানে এর পরবর্তীতে বলছেন যে 3 লাখ সিআরপিএফ নিয়ে এসছে। সিআরপিএফ নাকি ভোট গণনার দিন তিনি যখন ভবানীপুরের ইয়েতে গেছেন তাকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না, তারপরে যখন তিনি ঢুকেছেন তাকে নাকি পেছন থেকে লাথি মেরেছে, ম্যান হ্যান্ডেলিং করেছে, আরও কত কিছু। সিআরপিএফের কি কোনো কাজ নেই যে আপনার মতো একটি বুড়ি শয়তান জোচ্চোর মহিলাকে ধাক্কা দিবে? কী লাভ? আর সিআরপিএফ একটি ট্রেন আর্ম ফোর্স, শিক্ষিত, আপনার মতো অশিক্ষিত না, আপনার ভাইপোর মতো অশিক্ষিত না। এরা শিক্ষিত, এরা দেশের কথা ভাবে, এরা দেশের জন্য জীবন উৎসর্গ করছে প্রতিনিয়ত। যাকে তো এই হচ্ছে ইলেকশন কমিশনের প্রতি তার ক্ষোভ। ওকে, এবার আসছি এই সাংবাদিক সম্মেলনের পরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি কি গভর্নর হাউসে গিয়ে গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেবেন? মমতা বলছে, কেন? আমি তো হারিয়েইনি। শুনুন কি বলেছে, তাহলে বুঝতে পারবেন। সেজন্য আমরা তো হারিয়ে কি যাবো? হারলে আমি যদি শপথ দিয়ে দিতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt. বুঝো, তারা নাকি ইলেকশন লুজ করেনি, জোর জবস্তি করে তাদেরকে হারানো হয়েছে। মানে কতটা অসভ্য নোংরা মেন্টালিটির
মহিলা হলে, ক্ষমতা লোভী পাওয়ার হাংরি মহিলা হলে এরকম কথা বলতে পারে? তিনি নাকি হারেননি। তাহলে 15,105 ভোটে শুভেন্দুর কাছে কে হারল? আপনার ভূত? যাকে গভর্নর তার যে ক্ষমতা রয়েছে ডিজলভ করে দিয়েছে এবং তিনি ফরমার। আর তার এবং তার ভাইপোর বাংলার মসনদে আসার হবে না। তো বিজেপি জেতার পরে অন্যদিকে প্রচুর তৃণমূলের নেতাদের আমি হঠাৎ করে বিজেপির প্রীতি দেখা শুরু হয়ে গেছে। তারা বিজেপির প্রতি বিজেপি খুব ভালো দল, বিজেপির এমএলএ যারা নির্বাচিত হয়েছে খুব ভালো ব্যবহার করছে, তারা তাদেরকে বাঁচাচ্ছে, যা সংঘর্ষ হচ্ছে তারা তৃণমূলের ডিফারেন্ট গ্রুপ হচ্ছে, গোষ্ঠীকণ্ডল তার জন্য হঠাৎ করে বিজেপি বন্ধনা। ইভেন তৃণমূলের যারা সর্বভারতীয় যারা টিভি চ্যানেলে এসে যারা বক্তৃতা দিতে নিয়ে করতেন, তারা পর্যন্ত বিজেপি বন্দনা শুরু করলো। তো কি এরকমই একজন স্পোক্সপারসন রিজু দত্ত, তিনি কি বলেছেন একটু শুনুন, তারপরে আসছি। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। আপনারা সকলেই জানেন 4 মে বাংলার বিধানসভার ফল বেরিয়েছে। বাংলার মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে এবং বাংলায় পরিবর্তন হয়েছে। আগামী 9 মে নতুন সরকার গঠন হবে বাংলায়। আমি আমার পরিবারের সুরক্ষার জন্য, আমার সার্ভাইভালের জন্য দলের মুখপাত্র হওয়ার সুবাদে বিজেপির অনেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যারা এখন সবাই বিধায়ক হয়েছে তাদেরকে আমি ফোন করি। কিসের জন্য ফোন করি? নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য। আচ্ছা। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে বিজেপির এত ব্যস্ততা, 9 তারিখ তাদের শপথ গ্রহণ, প্রতিটি বিজেপির বিধায়ক যাদের আমি ফোন করেছি তারা দুটো রিংয়ের মধ্যে আমার ফোন ধরেছে। নাম্বার 1, বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বাংলার শীর্ষ নেতৃত্ব আমাকে ওপেনলি বলেছে, তুমি বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো, তোমার পরিবারের ওপরে কোনো আঁচ আসবে না। কারণ আমি তাদের একটাই কথা বলেছিলাম যে দাদা, আমাদের কি বাঁচার অধিকার নেই? আমরা বিরোধী দল করি এখন, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূলের মুখপাত্র, কিন্তু আমার কি বাঁচার অধিকার নেই? আমাদের কি বেসিক সম্মানটুকু থাকবে না? আমাদের জীবন জীবিকা, আমাদের চাকরি, সেটাও কি আপনারা কেড়ে নেবেন? তাহলে বলুন আমরা সুইসাইড করে দিচ্ছি। তখন বিজেপির সর্বস্তরের দিল্লি এবং বাংলার শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমি তাদের নামটা নিচ্ছি না, আচ্ছা, তারা এক কথায় বলেছে, তোমার উপরে বা তোর উপরে কোনো রকম প্রবলেম হলে আমাকে ফোন করবি। এবং তারা বারংবার হোয়াটসঅ্যাপে খোঁজ পর্যন্ত নিয়েছে, কোনো প্রবলেম হয়নি তো? এটা যদি আমি না বলি আমি পাপ করব। তারা আমাকে স্পষ্ট বলেছে, রিজু তুই যা করেছিস, যা ভাষণবাজি করেছিস, যা ডায়লগবাজি করেছিস, কর্মীদের মনে তোর জন্য রাগ আছে, কিন্তু তুই দলের মুখপাত্র হয়ে করেছিস। তুই কারুর বেআইনি ভাবে জোর খাটিয়ে জমি কেড়ে নিসনি, বাড়ি দখল করে নিসনি, কারুর বাড়ির মা বোনের গায়ে হাত দিসনি, কাউকে মারধর করিসনি আমাদের কোনো কর্মীকে না, তুই কোনোদিন ফলস কেস দিয়ে কাউকে থানায় ঢুকিয়েছিস, জেল খাটিয়েছিস। সেই জন্য আমরা কথা দিচ্ছি, তোর বা তোর পরিবার। রিজু দত্ত শুনলেন আপনারা। এত কোমল সুর রিজু দত্তর 1 সপ্তাহ আগে কোথায় ছিল আমি তো দেখিনি। এবিপি আনন্দে ঘন্টার পর ঘন্টা এসে বক্তব্য দিয়ে যেতেন, অন্যান্য টিভি চ্যানেলেও আসতেন, বলতেন, টিএমসিকে ডিফাইন করতেন, যেটা তার করার কথা যেহেতু তিনি মুখপাত্র, জাতীয় স্তরের মুখপাত্র। কিন্তু এই যে আজ এই কোমল সুর,
তার কারণ কি? তার একটাই কারণ, ছলে বলে কৌশলে সাইড চেঞ্জ করে বিজেপিতে চলে আসা। এই জন্য আমি আমার স্বল্প ক্ষমতায় যতটুকু সম্ভব আমি রুখে দাঁড়াবো, এবং আমি ওয়েস্ট বেঙ্গলের আমাদের সমস্ত নেতাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আপনারা এই বেনচলগুলোকে, এই বদমাইশগুলোকে বিজেপিতে ঢোকাবেন না। বিজেপি 207টি সিট নিজের যোগ্যতায় পেয়েছে, লড়ে পেয়েছে। আমাদের ওই বুথ স্তরের কর্মকর্তাদের অক্লান্ত চেষ্টার ফলবশত রক্ত গেছে, রক্ত ঝরেছে প্রচুর লোকের। প্রায় 300-350 লোক আমাদের ওয়ার্কার, বিজেপির গ্রাসরুট কার্যকর্তাদের তারা শহীদ হয়েছেন। তারা আজ আমাদের মধ্যে নেই। তারা আজ এই যে হিস্ট্রি, এই যে বাংলায় বিজেপি সরকার গড়তে চাইছে, তারা দেখতে পারল না। তাদের আত্মাহুতির কারণে আজ বিজেপি ক্ষমতায় আসতে যাচ্ছে। আর একদিন পরেই 9 তারিখে ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, সোয়ারিং সেরিমনি আছে। কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোনোভাবেই এখন কোনো তৃণমূল লিডার বা কোনো ওয়ার্কারকে যুক্ত করবেন না। কোনো দরকার নেই। তোমরা যা করেছো, যা করেছো, তার ফল তোমাদেরকে ভোগ করতে হবে। বিজেপির দরজা নট ওপেন ফর এভরিওয়ান। এটি বারবার বলছি, এটি সাবধান হয়ে যান। এবং সেই সাথে শ্রমিক ভট্টাচার্যও তিনি একই কথাই বলেছেন। আরেকটি কথা, তৃণমূলের যারা জিহাদি গ্রুপ রয়েছে তারা কিন্তু অ্যাটাক করছে বিজেপিদের, কিন্তু আমি তারপরেও বলবো আর একদিন পরেই ক্ষমতায় আমরা যাচ্ছি। কাজেই শান্ত থাকুন এই সময়। আমি জানি আপনাদের মনের মধ্যে প্রচণ্ড রাগ আছে, রাগ পুষে রাখছে না। আপনাদের মতো আমিও কিন্তু এত দূরে, 12,000 মাইল দূরে থেকেও আমিও প্রচণ্ড মনের মধ্যে দুঃখ কষ্ট পুষে রয়েছি। কিন্তু তারপরও বিজেপি একটা রেজিমেন্টেড দল, একটা সভ্য দল। দেখুন, বিজেপির স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিজেপির স্রষ্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না। কাজে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্তরসূরি, আমাদেরকে সেইভাবেই আচরণ করতে হবে। কাজেই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কোনো প্ররোচনায় পা বাড়াবেন না এবং কোনো তৃণমূল সদস্যদের ওপর অ্যাটাক করবেন না। আরেকটি সাবধানতা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। প্রচুর তৃণমূলের সুযোগ সুন্দরীরা গেরুয়া আবির লাগিয়ে বা বিজেপির পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে অল অফ আ সাডেন কিন্তু বিজেপি হয়ে যাচ্ছে। এরা কিন্তু বিজেপি না। এরা কিন্তু যে কোনো সময় যা খুশি করতে পারে। এরা বিজেপির মিছিলে ঢুকে বিজেপির নেতাদেরকে খুনও পর্যন্ত করতে পারে। এরা জিহাদি। তৃণমূল মানে জিহাদি। তৃণমূল মানে জিহাদি। তৃণমূলে কোনো সভ্য ভদ্রলোক পলিটিক্স করতে পারে না। তৃণমূল আল্ট্রা লেফটেরও ওপরে যদি কিছু থাকে, তৃণমূল সেই জিহাদি। তৃণমূল একটা জিহাদিদের, একটা চোরের, একটা ঠক বাটপারের দল। কাজেই আমাদের বিজেপির প্রত্যেকটা কার্যকর্তাদের সাবধান হতে হবে। যতক্ষণ পর্যন্ত বিজেপির সরকার গড়া হচ্ছে, আর একদিন বা একদিনের একটু বেশি সময় বাকি রয়েছে। কাজেই সবাই শান্ত থাকুন। এই বিষয়ে আমার শ্রদ্ধেয়
এক বিজেপির বেঙ্গল বিজেপির এক দাবাং নেতা, যিনি এক সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, দিলীপ ঘোষ। সেই দিলীপ দা ডাইরেক্ট আজকে মর্নিং ওয়াকে গিয়ে বলেছেন, কি বলেছেন একটু ছোট্ট করে শুনে নিই। আমার মনে হয় দিলীপ দার এই কথাগুলো খুব দরকার, তাতানো আমাদের বিজেপির ওয়ার্কারদেরকে দরকার। তো শুনে নেই দিলীপ দা কী বলছেন, আর সেটা তারপরে আসছি। 5 বছর নয় 15 বছর অত্যাচার সহ্য করেছি। জনরোষ কাকে বলে দেখেনি, এখনো হয়নি। আমরা বলেছি হিংসা নয়। কোথায় কোথায় টিএমসি নেতারা কুণাল ঘোষ ববি আগে বলতে এটা জনরোষ, আমাদের লোক মারছে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেজন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে, তোর বাপ কোথায়, তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না, কোনদিন মাই ছিল খালি। বড় কথা বলিস, বিজেপি বলে বেঁচে আছো, নাহলে সব গাছে টাঙা হতো। এখন আমি বলছি আমাদের কর্মীদেরকে ছাগলদের মেরে বদনাম হয়েও না, ছুঁচো মেরে না, পারলে বাঘ মেরো, সিংহ মেরো, দিলীপ হতে। তো শুনলেন দিলীপ দা, দাবাং দিলীপ ঘোষ বলে দিল সবাইকে যে ছুঁচো মেরো না, কারো গায়ে হাত দিও না, ঠিক আছে? তো আমরা আমাদের এক্স সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দাবাং দিলীপ ঘোষের সেই কথাগুলোকে আমরা অনুধাবন করে চলি। আর মাত্র তো রয়েছেই একদিন শপথের, ঠিক আছে? আশা করছি দিলীপ দাও একটা ভালো পোর্টফোলিও পাবেন এবং তারপরে খেলাটা দেখাবেন। দিলীপ দা, শুভেন্দু, সজল দা, এরা সবাই খেলা এবার দেখাবে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি, কখন 9 তারিখ সকাল 10টা বা 11টার সময় শপথ গ্রহণটা শুরু হবে। আমি তার জন্য ওয়েট করছি। তারপরে দেখব শুধু ক্ষমতাটা বসে, তারপরে কিভাবে ডাবল ইঞ্জিনের সরকার বাংলায়, কলকাতায়, বাংলায় আবার সেই অতীত ঐতিহ্য ফিরিয়ে আনবে। ডাবল ইঞ্জিন সরকার কি করতে পারে দেখা যাবে। আর আইনের শাসন প্রতিষ্ঠা এই বিজেপি করবে, দেখুন কি হয়। যেরকম যোগীজি ইউপিতে করেছে, ঠিক এখানেও সেরকম করবে। যখন যেই ওষুধটা দিতে হবে সেই ওষুধটাই দিতে হবে। ভালোভাবে ক্ষমতাটা চালিয়ে ঠিক করতে হবে। কারণ সিকিউরিটি, এই যে মমতার 15 বছরের শাসনে পুলিশের মধ্যে যে দলীয়করণ করে যে চেইন অফ কমান্ড বা আইনের যে শাসন একদম তছনছ করে দিয়েছে। ল অ্যান্ড অর্ডার বলে কোনো বস্তু নেই ওয়েস্ট বেঙ্গলে। তাই সেটাকে আবার রিস্টোর করার জন্য বিজেপি করতে পারবে, ডাবল ইঞ্জিনের সরকারই করতে পারবে। এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু নেক্সট 60 ডেজ থাকবে, শপথ নেওয়ার পরেও 60 দিন থাকবে। হয়তোবা বিজেপির যে চিফ মিনিস্টার হবে, যতক্ষণ পর্যন্ত প্রপারলি ক্যালকাটা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আবার সেই আগের ফর্মে নিয়ে আসতে পারছে, ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি সেন্ট্রাল ফোর্সকে 60 দিনের পরেও হয়তোবা এত সংখ্যায় না হলেও কিছু সংখ্যায় রাখবে, অ্যাটলিস্ট স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখবে। সো আবারও বলছি, একটাকেও ছাড়া হবে না, কিন্তু প্রপার ওয়ে। প্রত্যেকটা কালপিট, তৃণমূলের কালপিটকে আইনের পথে এনে বিচার করা হবে। যারা যেভাবে করেছে, যারা চুরি করেছে তাদেরকেও বিচার করা হবে। যারা মেয়েদের সম্ভ্রাণহানি করেছে, তাদেরকেও জাহাঙ্গীরের মতো ওই শয়তানগুলোকে তাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে। আর ফাইনালি পিসি ভাইপো, তোমাদের নাম্বারও ডেজ আর নাম্বার, ওকে? খুব তাড়াতাড়ি তিহারে যাওয়ার জন্য ব্যাগ গোছানো শুরু করো। আমি তো দেখছিলাম ভাইপোর শান্তিনিকেতন, যার আশেপাশে দিয়ে লোক হাঁটতে পারতো না, এখন ওখানে সব পুলিশ সরিয়ে ফেলেছে। আজকে এসকেলেটার বলছি, ওটাকে কি বলে, যে
মেটাল ডিরেক্টর সব সরিয়ে দিয়েছে। ওকে, ভাইপোর ওই 19-20টা গাড়ির বহর সব শেষ। হ্যাঁ, তোমার ওই পিসির কারণে যে হুট করে উঠে তোমার মস্তানি গোটানো হবে। হ্যাঁ, দিন গোনো, আসছে আসছে তোমার বাপ আগামীকাল ক্ষমতায়, তারপরে দেখবে তোমার বাপ তোমাকে কি করে। হ্যাঁ, আর তুমি যেখানে, তোমার শান্তিনিকেতন যেখানে, বা তোমার পিসির টালির চালা যেখানে, বা তোমার ওই হরিশ চ্যাটার্জি রোডের ওপর আরও যে 37-38টি প্লট তোমাদের যে রয়েছে, সবগুলোর হিসাব নেওয়ার জন্য তোমারই ওই জায়গার যে বিজেপি এমএলএ ইলেক্টেড হয়েছে সেই আসছে, সেই তোমাদের খবর করবে। আমি নামটি বললাম না, কারণ আমরা বিজেপির অনুশাসন মেনে চলি, কাজেই আমরা নাম বলবো না যতক্ষণ না বিজেপির সেন্ট্রাল কমিটি থেকে এই নামটি আসে। কাজে আমি বললাম না, আমার নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? কিন্তু আসছে, তোমাদের সবগুলো ঠ্যাং ভেঙে কি করে হাতে ধরায় সেটি দেখবে তোমরা, ঠিক আছে? কাজেই গোছগাছ করো, ব্যাগ গোছাও, তিহারে যেতে হবে। হ্যাঁ, আর এই খাওয়া দাওয়াগুলো, তিহারে কি খাওয়া পাওয়া যায় সেই খাওয়াগুলো খেতে শুরু করো, তাহলে প্র্যাকটিস থাকবে। নয়তো কিন্তু ওখানে গিয়ে খেতে পারবে না, ঠিক আছে? তখন তোমার পিসিও আসবে না, আর 20খানা গাড়ি আর তোমার 100-200 পুলিশও তোমার পেছন যাবে না, ঠিক আছে? তোমার ঠ্যাং কীভাবে ভাঙতে হয়, তোমার দাম্ভিকতা, হ্যাঁ, তোমার বাপ তোলা, তোমার বাপের কোনো আছে? হ্যাঁ, তুমি কোন বাপের ছেলে ভাইপো সেটিও আমরা জানি, ঠিক আছে? তো আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা। হ্যাঁ, অনেক রাগ নিয়ে তোমার তো রাগ আছে তোমার ওপর সবার। ওকে, তোমাকে যদি পায় কেউ রাস্তায় রাস্তা দিয়ে তুমি ওই ভবানীপুরে বা শান্তিনিকেতনের পাশে থেকে, ওই তোমার শান্তিনিকেতনের অপোজিটেই যে মন্দিরটি আছে, তুমি নিচে নেমে একা ওই মন্দিরে যাও, দেখবে তোমার ঠ্যাং খোঁড়া করে কিনা, লোকে তেতে আছে, তোকে আর ছাড়বে না, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, আর পিসি ভাইপো, আবারও বলছি, তোমরা বাঁচতে পারছো না, ঠিক আছে? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা জয়। জয় শ্রীরাম।